আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম, কফির কাপটা এত জোরে ধরেছিলাম যে মনে হচ্ছিল এখনই ভেঙে যাবে। ঘরে নিস্তব্ধতা ছিল, শুধু দেয়ালে লাগানো ঘড়ির টিকটিক আর ফ্রিজের হালকা গুনগুনানি শোনা যাচ্ছিল। সামনে আমার মেয়ে বসেছিল, সাদা পোশাকে উজ্জ্বল দেখাচ্ছিল তাকে। ওর বিয়ের মাত্র দুদিন হয়েছে, আর ওর গাল এখনও লালিমায় ভরা। ওর চোখে সেই একই উজ্জ্বলতা ছিল, সেই একই আনন্দ, যেন পৃথিবীটা হঠাৎ করেই ওর জন্য একদম নিখুঁত হয়ে গেছে। ওর পাশে ওর নতুন স্বামী ব্রায়ান বসেছিল। ও চেয়ারে এমনভাবে হেলান দিয়ে বসেছিল যেন এই বাড়িটা ওরই। ওর একটা হাত আমার মেয়ের চেয়ারের পেছনে ছড়ানো ছিল, আর মুখে সেই চওড়া হাসি, খুব চওড়া, খুব কৃত্রিম, যেন কোনো সেলসম্যান আগেই ডিল জিতে নিয়েছে। ওর চোখে সেই আত্মবিশ্বাস ছিল যা আমি সবসময় সেই সব পুরুষদের মধ্যে দেখেছি যারা মনে করে তারা সবাইকে ঠকাতে পারবে। তারপরও একটা খাম আমার দিকে এগিয়ে দিল। আমি কোনো নড়াচড়া করলাম না, পলক পর্যন্ত ফেললাম না, শুধু সেই মোটা হলুদ প্যাকেটটার দিকে তাকিয়ে রইলাম। নোটারির সিল লাগানো ছিল, ক্লিপ দিয়ে আটকানো, আর সবার ওপরে পরিষ্কার অক্ষরে আমার নাম লেখা ছিল। এটা শুধু একটা আনুষ্ঠানিকতা, ব্রায়ান বলল। ওর কণ্ঠস্বর খুব মসৃণ আর অভ্যাস করা। কিছু লিগ্যাল কাজ, অ্যাসেট অ্যালাইনমেন্ট, ভবিষ্যৎ পরিকল্পনা, বড় কোনো ব্যাপার নয়। আমার মেয়ের চোখ উজ্জ্বল হয়ে উঠল। ও প্রথমে ওকে দেখল, তারপর আমাকে। মাথা নেড়ে বলল, এটা শুধু একটা ট্রাস্ট মা, যখন আমাদের বাচ্চা হবে তখন সব সহজ থাকবে। ব্রায়ান ফাইন্যান্সে দুর্দান্ত, তুমি বুঝতে পারছো তো? আমার পেটের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠল। কফির কাপটা আমার হাতে ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু আঙুলগুলো তখনও সেটাকে জাপটে ধরেছিল। আমি আমার মেয়ের চোখের দিকে তাকিয়েছিলাম, সেই চোখগুলো যা প্রত্যাশায় ভরা ছিল, যা চাইছিল আমি যেন হ্যাঁ বলে দিই। ওর বিন্দুমাত্র ধারণা ছিল না যে আসলে কি হচ্ছে। ব্রায়ান আবার হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বলল, বাস, যখন সময় পাবেন দেখে নেবেন। ও প্লেটটা তুলে নিল, যেন খুব সাধারণ কোনো কথা হয়েছে। আমরা কাল হানিমুনে যাচ্ছি, পরে সব সহজ হয়ে যাবে। ওরা দুজনেই হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ওখানেই বসে রইলাম। কফি এখন একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু আমি তবুও কাপটা ধরেছিলাম। যখন ঘর খালি হয়ে গেল, তখন আমি ধীরে ধীরে খামটা তুলে নিলাম। আমার হাত কাঁপছিল। ক্লিপ খুললাম আর কাগজগুলো টেবিলের ওপর ছড়িয়ে দিলাম, আর তারপরই আমার বুকটা ধক করে উঠল। কালো অক্ষরে ছাপা একটা এগ্রিমেন্ট, যেন আমি আগেই মেনে নিয়েছি যে আমার সম্পত্তির অংশ তাদের নতুন পারিবারিক ট্রাস্টে যাবে, আর সেই ট্রাস্টের পরিচালনা হবে ব্রায়ানের নামে। আমার বুকের ধকপকানি বেড়ে গেল। ও কিছুই জানত না, কেউ কিছু জানত না, এমনকি আমার মেয়েও না। আমার স্বামীর মৃত্যুর পর আমি $7 মিলিয়ন উত্তরাধিকার পেয়েছিলাম। 7 মিলিয়ন, যার কথা আমি কখনো কাউকে বলিনি, না মেয়েকে, না উকিলদের, না ব্যাংকে। আমি সব কিছু একটা প্রাইভেট অ্যাকাউন্টে রেখে দিয়েছিলাম, এমন এক নামে যা আমার মেয়ে কোনোদিন শোনেনি। ভাগ্যিস আমি চুপ ছিলাম, কারণ এখন এই কাগজগুলো দেখে আমি পরিষ্কার বুঝতে পারলাম যে ব্রায়ানের আসলে কি চায়। আমার ঠোঁটের কোণে একটা তিক্ত হাসি ফুটে উঠল। আমি আগেও এমন পুরুষ দেখেছি, দামি স্যুট পরা, বাইরে থেকে ভদ্র, ভেতরে সাপ, যারা বিশ্বাসের ওপর বেঁচে থাকে, দুঃখের সুযোগ নেয় আর প্রত্যাশাকে অস্ত্র বানায়। ব্রায়ান ভেবেছিল ও খুব সহজ শিকার খুঁজে পেয়েছে, কিন্তু ও জানত না যে আমি আগেই পরীক্ষিত। আমার স্বামীর ভাইও স্বামীর মৃত্যুর পর আমাদের সম্পত্তি হাতানোর চেষ্টা করেছিল, শোককে অস্ত্র বানিয়ে নথিপত্র বদলানোর চেষ্টা করেছিল। আমি তখনও বেঁচে গিয়েছিলাম, আমি তখন শিখেছিলাম, আর এখন আমি আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। আমি ঠিক করলাম, আমি শুধু এই কন্ট্রাক্ট প্রত্যাখ্যান করব না, আমি ওকে পরখ করব, দেখব ওর লোভ কতটা গভীর আর ও আমার মেয়েকে কতটা দূর নিয়ে যাবে। 3 দিন পর আমি নিশ্চয়তা নিলাম, আমি ওর সামনে এমন জাল বিছাব যা ও কোনোদিন দেখতেও পাবে না। টোপ হবে একটা নকল ট্রান্সফার। যেই মুহূর্তে ও সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা করবে, যেটা কেউ উত্তরাধিকার ভাববে, আমি ওর প্রতিটি চাল দেখে নেব। কিন্তু আমি পরিকল্পনা শুরুও করতে পারিনি। হঠাৎ দরজায় জোরে শব্দ হলো। আমি থমকে গেলাম। সকাল 9টা বাজে। এক মুহূর্তের জন্য মনে হলো কলিজা গলায় চলে এসছে। ব্রায়ান কি এত তাড়াতাড়ি চলে এলো? ও কি অস্থির হয়ে গেছে? আমি কাপটা রাখলাম আর ধীরে ধীরে দরজার দিকে গেলাম। দরজা খুলতেই দেখি সামনে ব্রায়ান নয়, ওটাও উকিল ছিল। ফিটফাট স্যুট পরা, হাতে ব্রিফকেস আর অন্য হাতে আরও একটা কন্ট্রাক্ট। সেই লোকটা আমার বারান্দায় দাঁড়িয়েছিল। বয়স বড়জোর 28-29 হবে। ওর স্যুটটা খুব পারিপাট্য ছিল, হয়তো ওর বয়সের তুলনায় একটু বেশি। হাতে চকচকে ব্রিফকেস, যেন এখনই কেনা হয়েছে।
ওর চুল পেছনের দিকে খুব পরিপাটি করে সেট করা, যেন কোনো মডেলের ছবি থেকে বেরিয়ে এসছে। মিসেস হারমান? ও খুব ভদ্রভাবে জিজ্ঞেস করল আর হাত বাড়িয়ে দিল। আমি শুধু মাথা নাড়লাম, কিন্তু কথা বললাম না। আমার নাম কার্টার ওয়েলস। আমি ব্রায়ান হেস্টিংস এবং অলিভিয়া হেস্টিংসের প্রতিনিধিত্ব করছি। ও আমার মেয়ের নতুন সারনেম বলার সময় হালকা একটু হোঁচট খেল, তারপরই সামলে নিল। একটি জরুরি আর্থিক ব্যবস্থা নিয়ে এসেছি। আমার চোয়াল শক্ত হয়ে গেল। আমার মেয়ের নাম অলিভিয়া হারমান, আমি কড়া সুরে বললাম। ও সেটা পাল্টায়নি। ও এক মুহূর্ত থামল, তারপর খুব দ্রুত হাসল। একেবারে আমার ভুল। আমি কি ভেতরে আসতে পারি? বেশি সময় লাগবে না। মন বলছিল দরজা বন্ধ করে দিই, কিন্তু মাথা আর তার থেকেও বেশি আমার কৌতূহল বলছিল জানি ব্যাপারটা কতটা গভীর। আমি একপাশে সরে দাঁড়িয়ে ওকে ভেতরে আসতে দিলাম। ও ঘরে এমনভাবে ঢুকল যেন ওই এখানকার মালিক। ব্রিফকেসটা সরাসরি ডাইনিং টেবিলের ওপর রেখে দিল, সেই টেবিল যেখানে অলিভিয়া ছোটবেলায় হোমওয়ার্ক করত। এই কন্ট্রাক্ট ও খুব নিপুণভাবে ফাইল খুলতে খুলতে বলল, এক ধরনের সতর্কতা। ব্রায়ান এবং অলিভিয়া তাদের আর্থিক ভবিষ্যৎ এক করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাভাবিকভাবেই এতে পারিবারিক সম্পত্তিও অন্তর্ভুক্ত হবে, যাতে ট্রাস্টকে আরও মজবুত করা যায়। আমি চেয়ারে বসতে অস্বীকার করলাম, হাত গুটিয়ে দাঁড়িয়ে রইলাম। টাকার অংশটা দেখাও। কোনো বিচলিত না হয়ে ও কিছু পাতা উল্টালো আর আঙুল রাখল। সেকশন 7.2, প্যারেন্টাল এস্টেট ডিসক্লোজার এবং প্রি ইনহেরিটেন্স ট্রাস্ট স্ট্রাকচার। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, পড়ার জন্যে নয়, ওর চোখ পরখ করার জন্যে। কিন্তু ও চোখের পলকও ফেলল না। সহজ ভাষায় ও বলল, এর মানে হলো যে কোনো বড় সম্পত্তি বা প্রত্যাশিত অর্থ যদি থাকে, তবে তা ঘোষণা করা হোক, যাতে ট্রাস্টের অংশে ন্যায়সঙ্গত বণ্টন হতে পারে। এটা সবার সুরক্ষা নিশ্চিত করে। আমার ঠোঁটে একটা ব্যঙ্গাত্মক হাসি এলো। আসল উদ্দেশ্য ছিল ওদের জানা যে আমার কাছে কত টাকা লুকানো আছে। আমি নিচে তাকালাম। স্বাক্ষরের লাইনের ওপর অলিভিয়ার নাম লেখা ছিল। ওর তাড়াহুড়ো করে করা সই দেখে বোঝা যাচ্ছিল ও না পড়েই ব্রায়ানের কথায় সাইন করে দিয়েছে। উকিল ফাইলটা এমনভাবে বন্ধ করল যেন কোনো বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে। এটা সবার সুরক্ষা নিশ্চিত করে ম্যাডাম, বিশেষ করে আজকের অর্থনীতিতে সঠিক পরিকল্পনা খুব জরুরি। অলিভিয়া কি সত্যি এসব পড়েছে? আমি জিজ্ঞেস করলাম। ও হালকা হাসল। ওরা তরুণ, একে অপরের উপর ভরসা করে। ভুল জবাব। আমি সামনের দিকে ঝুঁকে বললাম। 2 হাত টেবিলের উপর রাখলাম। ব্রায়ানকে বলো অপেক্ষা করতে হবে। আমি আমার উকিলকে না দেখিয়ে কোনো কিছুতে সাইন করি না। ওর মুখে এক মুহূর্তের জন্য সামান্য পরিবর্তন এলো, কিন্তু তখনই সামলে নিল। অবশ্যই। আমি কি জানতে পারি কবে নাগাদ উত্তর পাব? যখন আমি চাইব তখন পাবে, আমি ঠান্ডা গলায় বললাম। ও দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে নিল, তখনও ভদ্রতা বজায় রাখল, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম ও ভেতর থেকে বিরক্ত হয়ে গেছে। দরজা বন্ধ হতেই আমি একটা লম্বা শ্বাস ফেললাম। খেলা শুরু হয়ে গেছে। ব্রায়ানের সন্দেহ ছিল, বা হয়তো অর্ধেক নিশ্চিত ছিল, যে আমার কাছে টাকা আছে। আর অলিভিয়া যদি এতে সাইন করে থাকে, তবে হয়তো ও কিছু বলে থাকবে, হয়তো শুধু এটুকুই, মা ঠিক আছে, মা টাকার ব্যাপারে চুপ। ব্রায়ানের মতো লোকের জন্যে এই ইঙ্গিতটুকুই যথেষ্ট ছিল। আমি মেয়েকে দোষ দিই না। ও প্রেমে পড়েছিল, ও বিশ্বাসে ভরা ছিল, খুব বেশি বিশ্বাস। বাবার মৃত্যুর পর ও ব্রায়ানকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যেন ওই ওর একমাত্র সাহারা, আর এখন সেই সাহারাই ওকে ঝড়ের দিকে নিয়ে যাচ্ছিল। আমাকে এখনই পদক্ষেপ নিতে হবে। সেই বিকেলে আমি আমার উকিল গ্রেগকে কল করলাম। কিছু সমস্যা আছে, আমি বললাম। বিয়ের 2 দিন পরই কন্ট্রাক্ট ধরিয়ে দিচ্ছে, প্রি ইনহেরিটেন্স, ট্রাস্ট, ডিসক্লোজার, সব আজে বাজে কথা। তুমি কি চাও আমি সেটা দেখি? ও জিজ্ঞেস করল। না, আমি বললাম। আমি চাই তুমি একটা জাল নথিপত্র তৈরি করো। লাইনে নিস্তব্ধতা। জাল? হ্যাঁ, এমন নথিপত্র যা দেখতে একদম আসল লাগবে, কিন্তু দেখাবে যে আমার স্বামীর কাছ থেকে আমি মাত্র $40,000 পেয়েছিলাম। একটা ছোট অ্যাকাউন্ট, মিথ্যা ব্যাংক ট্রান্সফার ট্রেল, সবকিছু বৈধ মনে হবে, কিন্তু সামান্য পরিমাণ। তুমি চাও ও বুঝুক যে আসল উত্তরাধিকার আগেই খরচ হয়ে গেছে, গ্রেগ ধীরে ধীরে বলল। একেবারে। আর এটা এমনভাবে ফাঁস হবে যাতে ব্রায়ানের মতো চোখ সেটা খুঁজে পায়, আর আসল টাকা আগেই একটা ব্লাইন্ড ট্রাস্টে বন্দি আছে, ও সেটা কোনো দিন ছুঁতে পারবে না। গ্রেগ হালকা সিটি বাজালো। তুমি সবসময় এক ধাপ এগিয়ে থাকো, ক্লেয়ার। আমাকে থাকতে হয়, আমি কঠোর গলায় বললাম। মনে আছে না আমার স্বামীর ভাই কিভাবে মৃত্যুর পর সম্পত্তি হাতাতে এসেছিল? কখনো ভুলতে পারব না, ও বলল। সপ্তাহের শেষে গ্রেগ সব পাঠিয়ে দিল। নকল স্টেটমেন্ট, নকল ট্রান্সফার,
সবকিছু এতটা আসল দেখাচ্ছিল যে যে কেউ ফেঁসে যাবে। আমি সেই ফাইলগুলো ডেস্কের উপর এমনিই ফেলে রাখলাম, লুকোলামও না, আবার খুলেও রাখলাম না, জাস্ট এমনভাবে যেন আমি খুব উদাসীন। আর তারপর আমি অপেক্ষা করতে শুরু করলাম। 2 দিন কেটে গেল, কিছুই হলো না। তৃতীয় দিন প্রথম সংকেত পেলাম। ব্যাংক থেকে ফোন এলো। আমার পুরনো জয়েন্ট অ্যাকাউন্টে লগ করার চেষ্টা করা হয়েছিল, সেই অ্যাকাউন্ট যে আমি বহু বছর ধরে ছুঁইনি। ওতে $5,000 কম ছিল, কিন্তু চেষ্টাটা করা হয়েছিল আমার বিয়ের আগের মেডেন নামে। এই নামটা শুধু 2 জন মানুষ জানত, একজন আমার মৃত স্বামী আর দ্বিতীয় অলিভিয়া। তার মানে ব্রায়ান খুঁড়ছে। সেই রাতে আমি আমার স্টাডিতে বসেছিলাম, এক হাতে নকল উত্তরাধিকারের সারসংক্ষেপ আর অন্য হাতে ব্রায়ানের আসল কন্ট্রাক্ট। হাত কাঁপছিল, কিন্তু ভয় নয়, রাগে। ওভাবে আমি দুর্বল, ওভাবে আমি অন্ধ। কিন্তু আমি শুধু দেখছিলাম না, আমি অপেক্ষা করছিলাম। পরদিন সকালে আমি অলিভিয়াকে কল করলাম, নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব নরম আর সহজ করে বললাম, মা, তোমরা দুজনে হানিমুন থেকে কবে ফিরছ? ও চমকে গেল। কাল কেন? সব ঠিক আছে তো? একদম, আমি হাসতে হাসতে বললাম। ব্রায়ানকে বলো আমি কাগজ তৈরি করে ফেলেছি। আমি চাই আমরা 3 জন লাঞ্চে বসে কথা বলি, আমার তরফ থেকে। ও মা, এটা তো খুব ভালো খবর। ওর গলায় স্বস্তি স্পষ্ট ছিল। ব্রায়ান খুব খুশি হবে, আমি জানতাম তুমি বুঝবে। কল শেষ হতেই আমি জানলার দিকে তাকিয়ে রইলাম। ওদের মনে হয়েছে ওরা জিততে চলেছে, কিন্তু ওরা জানত না আমি আগেই নোটারি ডেকে ফেলেছি, লুকোনো ক্যামেরাও লাগিয়েছিলাম, আর গ্রেগকেও ডেকে নিয়েছিলাম অতিথি হিসেবে, কিন্তু প্রস্তুত হয়ে। ওদের হাসি আর চাল নিয়ে আসতে দাও, আমি সত্য নিয়ে আসব। কিন্তু তখনই আমার ফোন বেজে উঠল। অলিভিয়ার মেসেজ, ছোট 2 লাইন। মা, আমাদের আগে কথা বলতে হবে, প্লিজ রাগ করো না। ব্রায়ান বলছে তুমি ওকে হুমকি দিয়েছ। আমি একবার পড়লাম, তারপর দ্বিতীয়বার, তারপর তৃতীয়বার। হুমকি? বুকটা থমকে গেল। ব্রায়ান খেলা পাল্টে দিচ্ছিল, ও আমাকে খলনায়ক বানাচ্ছিল, আর এসব কিছু আমার চাল চলার আগেই। আমি ফোনটা টেবিলের উপর রেখে দিলাম। স্ক্রিনের আলো অন্ধকার ঘরে জ্বলছিল। আমি ধীরে ধীরে ফিসফিস করে বললাম, তাহলে এবার খেলাটা এইভাবে খেলবে? পরের দিন লাঞ্চে অলিভিয়া আর ব্রায়ান যখন ভেতরে ঢুকল, আমি সব কিছু লক্ষ্য করলাম। অলিভিয়ার হাত ওর হাতের উপর এমনভাবে রাখা যেন ও সাহারা খুঁজছে। ব্রায়ানকে মনে হচ্ছিল যেন ও কোনো কোটি টাকার ডিল করতে এসেছে। আমরা অর্ডার দিলাম। প্লেট সরানোর পর ব্রায়ান ঝুঁকে বসে সিরিয়াস হল। ক্লিয়ার, আমি শুধু একটা কথা পরিষ্কার করতে চাই। আমার চাপ দেওয়ার কোনো উদ্দেশ্য কোনো দিন ছিল না। আমি শুধু ভেবেছিলাম আমরা পরিবার হিসেবে বুদ্ধি দিয়ে কিছু গড়ে তুলতে পারি। আমি মাথাটা একটু কাত করে ওকে দেখলাম। অলিভিয়া যখন আপনার স্বামীর চলে যাওয়ার কথা আমাকে বলল, ও বলল, আর তখনই অলিভিয়ার হাত ধরল, যেন মঞ্চে অভিনয় করছে। আমি ভাবলাম আমার হয়তো ওকে সুরক্ষা দেওয়া উচিত। আপনি সবকিছু একাই সামলাচ্ছিলেন। আমি শুধু এটাই চেয়েছিলাম যে আমাদের জন্য জিনিসগুলো সহজ হোক। অলিভিয়ার চোখে জিজ্ঞাসা আর দ্বিধা ছিল। আমি কয়েক মুহূর্ত চুপ থেকে ধীরে ধীরে মাথা নাড়লাম। এটা তোমার বড় উদারতা। অলিভিয়ার মুখে এক মুহূর্তের জন্য স্বস্তি ফুটে উঠল। ব্রায়ান পকেট থেকে সেই ফোল্ডারটা বের করে ধীরে ধীরে টেবিলের ওপর রেখে দিল, যেন কোনো উপহার। আমি কাগজগুলো আবার নিয়ে এসেছি। হয়তো আপনি ভেবে দেখার সময় পেয়েছেন। আমি সেটা খুললাম, পাতা উল্টালাম, যেন প্রথমবার দেখছি। ওর চোখ আমার ওপর নিবদ্ধ ছিল, ক্ষুধার্ত দৃষ্টি। তারপর আমি আমার ব্যাগ থেকে দ্বিতীয় ফোল্ডারটা বের করলাম। এটা আমার ইনহেরিটেন্স ডিসক্লোজার, আমি বললাম, এবং সেটা ওর ফোল্ডারের ওপর রেখে দিলাম। ব্রায়ানের নজর নিচে গেল। ও ফাইলটা ছুঁলও না, কিন্তু ওর চোখে হিসাব শুরু হয়ে গিয়েছিল। $40,000, আমি সরাসরি বললাম। ঋণ আর ফিস কাটার পর এই টাকাই বেঁচেছে। অলিভিয়ার সামনে ঝুঁকে এলো, চোখ বড় বড় হয়ে গেল। কি, শুধু এইটুকু? আমি সরাসরি ওর দিকে তাকিয়ে বললাম, তোমার বাবার ওপর যতটা ঋণ ছিল আমি তোমাকে বলিনি, তোমাকে কষ্ট দিতে চাইনি। ওর মুখে নিরাশা আর বিভ্রান্তি ছেয়ে গেল। কিন্তু তোমাকে দেখে তো মনে হতো তুমি ঠিক আছো। আমি সামলে নিয়েছি, আমি নিচু স্বরে বললাম। বাড়ি বিক্রি করে দিয়েছি, খরচ কমিয়েছি। আমি শুধু চাইনি তুমি বোঝা অনুভব করো। ব্রায়ানের হাত গ্লাসের উপর শক্ত হয়ে গেল। হাসি তখনও মুখে ছিল, কিন্তু এখন কোণগুলো টেনে ধরা। বুঝলাম, ও ঠান্ডা গলায় বলল। ও হঠাৎ ন্যাপকিনটা টেবিলের ওপর রেখে দাঁড়িয়ে পড়ল। মাফ করবেন, মনে হয় বেশি এসপ্রেসো খেয়ে ফেলেছি, এখনই আসছি। ও রেস্টরুমের দিকে চলে গেল। ওর চাল খুব দ্রুত আর পিঠ টান টান ছিল। ও যেতেই অলিভিয়া সঙ্গে সঙ্গে সামনে ঝুঁকে এলো। ওর কণ্ঠস্বর ফিসফিসানির মতো ছিল। মা,
তুমি কি সত্যি ওকে হুমকি দিয়েছ? আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, না, আমি শুধু এটুকু বলেছিলাম যে আমার উকিলকে ছাড়া আমি কিছু সাইন করব না। হয়তো ও ভয় পেয়ে গেছে। ও ঠোঁট কামড়ালো। ও ব্রায়ানকে বিশ্বাস করতে চেয়েছিল, আর সেটাই ছিল আসল বিপদ। আমি জানতাম লড়াইটা সবে শুরু হয়েছে। ব্রায়ানের হাসিতে ফাটল ধরেছে, আর আমি প্রস্তুত ছিলাম ওর পরবর্তী পদক্ষেপের জন্য। ব্রায়ানকে পুরোপুরি ভরসা দরকার ছিল না, শুধু এতটা দরকার ছিল যাতে মেয়ের আমার কথার উপর সন্দেহ হয়ে যায়। সকাল হতেই ফোন বাজল। মিসেস হারমান, ব্যাংক কর্মকর্তার গলা ছিল। কাল রাতে একটা সন্দেহজনক উইথড্রল রিকোয়েস্ট জমা হয়েছে। আমার হার্টবিট যেন বন্ধ হয়ে গেল। কোন অ্যাকাউন্ট থেকে? আপনার পুরনো প্রোফাইলগুলোর একটা থেকে। রিকোয়েস্ট $400 ছিল। সেই সংখ্যাটা আমার বুকে হাতুড়ির মতো লাগল। নকল অ্যাকাউন্ট। আর আরেকটা কথা, সে এগিয়ে বলল, এই লগইন একটা ট্যাবলেট ডিভাইস থেকে হয়েছে। আমরা ক্রস চেক করেছি, ডিভাইস আইডি অলিভিয়া হেস্টিংসের নামে রেজিস্টার্ড। ঘরের সব কিছু যেন ঘুরতে লাগল। অলিভিয়ার ট্যাবলেট? তৎক্ষণাৎ লক করে দাও, আমি বললাম নিজের গলা স্থির রাখার চেষ্টা করে। কোনো টাকা বাইরে যাওয়া উচিত নয়। জি ম্যাডাম, রিকোয়েস্ট ব্লক করে দেওয়া হয়েছে, কিন্তু আপনার জানা উচিত যে এটা করেছে তার কাছে পুরো অ্যাক্সেস ছিল। সেভড পাসওয়ার্ড, সিঙ্কড ডিভাইস, এটা আকস্মিক ছিল না। কল শেষ করার পর আমি অনেকক্ষণ ওখানেই বসে রইলাম। হাত কাঁপছিল, কিন্তু ভয়ে নয়, ঠান্ডার আগে। তাহলে এটাই সত্যি ছিল। ব্রায়ান এখন শুধু খোঁজ খবর নিচ্ছিল না, ও অলিভিয়ার ডিভাইস, ওর জীবন, এমনকি ওর বিশ্বাসের ভেতর ঢুকে গিয়েছিল। ও দরজাগুলো ওর মাধ্যমেই খুলিয়েছিল, আর এখন সেগুলো আমার উপর ব্যবহার করছিল। এটা এখন আর কোনো সাধারণ জামাই ছিল না, এ ছিল চোর। আমি অলিভিয়াকে ফোন করলাম। একবার, তারপর দ্বিতীয়বার, কোনো জবাব নেই। তৃতীয় চেষ্টায় মেসেজ এলো, হে মা, আমরা বিশ্রাম নিচ্ছি, কাল কি কথা বলতে পারি? বিশ্রাম? হ্যাঁ, আমার মেয়ে এমন একজন মানুষের পাশে শুয়েছিল যে এইমাত্র আমার টাকা চুরির চেষ্টা করেছে, আর তবুও ওর থেকে দূরে সরতে পারছিল না। আমি ফোন রাখলাম। বুকটা কষে গেল। ও এখন ওর জীবনের ভেতরে ছিল, আর অলিভিয়া যদি ওর কথাতেই ভরসা করে তাহলে আমি চিরকাল পেছনেই থেকে যাব। সে রাতে ঘর আরও ঠান্ডা লাগছিল। থার্মোস্ট্যাট একই তাপমাত্রা দেখাচ্ছিল, কিন্তু হাওয়া যেন শরীরে বিঁধছিল। আমি এক ঘর থেকে অন্য ঘরে ঘুরে বেড়ালাম, জানলা বন্ধ করলাম, পর্দা সরালাম, বাইরে তাকালাম, কিন্তু আমি জানতাম ও প্রকাশ্যে আসবে না। ও আগেই ভেতরে ঢুকে গিয়েছিল, অলিভিয়ার হৃদয়ে, ওর পাসওয়ার্ডে, ওর বিশ্বাসে। সকাল 6টায় আমি হার মেনে নিলাম। আর্ম চেয়ারে বসে রইলাম, কাঁধে কম্বল, হাতে কফি, আর টেলিভিশনের কালো স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। সূর্য উঠতেই আমি গ্রেগকে কল করলাম। ও টাকা তোলার চেষ্টা করেছে। কোথা থেকে? আমি বললাম, অলিভিয়ার ট্যাবলেট থেকে। ও জানত কোথায় দেখতে হবে। গ্রেগ লম্বা শ্বাস ফেলল। ও যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি দুঃসাহসী। নাকি মূর্খ? আমি বিড়বিড় করে বললাম, আমার ডিজিটাল প্রমাণ চাই, এমন কিছু যা দেখাবে এটা আমি করিনি, ওই করেছে। কাজ শুরু করে দিয়েছি, গ্রেগ বলল। আইপি অ্যাড্রেস, ডিভাইস সিগনেচার, টাইম স্ট্যাম্প সব পাওয়া যাবে। কিন্তু ক্লিয়ার, ওর গলা নিচু হয়ে গেল। আমাদের হাতে হয়তো সময় কম। আমি জানি, আমি ফিসফিস করে বললাম। কল কাটার পর ঘরটা আরও ভারী হয়ে গেল। এটা এখন আর উত্তরাধিকারের লড়াই ছিল না, এটা নিয়ন্ত্রণের লড়াই ছিল। আর যদি আমি তাড়াতাড়ি কিছু না করি, তবে আমি শুধু টাকাই নয়, আমার মেয়েকেও হারিয়ে ফেলব। সে রাতে আমি আর অপেক্ষা করলাম না। আমি ডেস্কে বসলাম আর বিয়ের সব রেকর্ডিং খুলে নিলাম। প্রফেশনাল ভিডিও নয়, বরং অতিথিদের তোলা নড়বড়ে ক্লিপস, ইনস্টাগ্রাম স্টোরিজ, ছোট ছোট রিলস। ঘণ্টার পর ঘণ্টা আমি ঝাপসা শব্দ আর হাসি শুনতে রইলাম। কাঁচের সংঘর্ষে শব্দ দেখতে রইলাম। প্রমাণ খুঁজতে রইলাম। আর তারপর পেলাম। ক্যামেরা দূরে ছিল, ছবি ঝাপসা ছিল, কিন্তু গলা পরিষ্কার ছিল। ব্রায়ান হাতে ড্রিঙ্কস নিয়ে বন্ধুদের মাঝখানে দাঁড়িয়েছিল। মুখে সেই একই দম্ভ, সেই একই অহংকার, যেন কোনো ডিল জিতে নিয়েছে। ওর এক বন্ধু হাসতে হাসতে জিজ্ঞেস করল, তো এখন আগে কি বন্ধু? ধনী ঘরে বিয়ে করে নিলে? ব্রায়ান ঠোঁটে অহংকারী হাসি আনল, গ্লাস তুলল, আর চড়া গলায় বলল, এখনই নয়, কিন্তু 1 মাস দাও, তারপর দেখো। বন্ধুদের হাসি প্রতিধ্বনিত হল। ব্রায়ান গ্লাসটা এমনভাবে তুলল যেন জয়ের ঘোষণা দিচ্ছে। আমি ভিডিও থামিয়ে দিলাম। বুক দপদপ করছিল। প্রমাণ এখানেই ছিল। ওর লোভ, ওর অহংকার সব ক্যামেরায় বন্দী। আমি তৎক্ষণাৎ ক্লিপটা গ্রেগকে পাঠালাম। কিছুক্ষণের মধ্যেই জবাব এলো,
এটা শোনা, আমি সব তৈরি করছি। কিন্তু আমি চুপ করে বসে রইলাম না, স্টাডিতে চক্কর কাটতে রইলাম। ওর শব্দগুলো মাথায় ঘুরতে লাগল। এখনই নয়, কিন্তু 1 মাস দাও। এর মানে কি ছিল? 1 মাস পর কি হতে চলেছিল? কোনো আইনি চাল, কোনো আর্থিক চাল, নাকি অলিভিয়াকে পুরোপুরি নিঃস্ব করে দেওয়ার পরিকল্পনা? আমি ওকে ফোন করলাম, কোনো জবাব নেই। আবার করলাম, তবুও কিছু হলো না। শেষ পর্যন্ত মেসেজ এলো, ব্রায়ান আর আমি একটু সময় চাই, প্লিজ আমাদের স্পেস দাও। না মা, না কোনো আপনত্ব, শুধু দূরত্ব। আমি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। ও আমার হাত থেকে ফসকে যাচ্ছিল, সুতোয় সুতোয় ছিঁড়ে যাচ্ছিল, আর ব্রায়ান ওকে নিজের জালে আরও শক্ত করে টানছিল। আমি মুঠি শক্ত করলাম। ও ভাবছে আমাকে আলাদা করে দেবে, আমার মেয়েকে আমার থেকে ছিনিয়ে নেবে। কিন্তু ও জানত না আমি হার মানার পাত্রী নই। এখন আমি শুধু ওর মোকাবেলা করব না, ওর তৈরি করা মিথ্যার পুরো দুনিয়াটাকে পুড়িয়ে ছাই করে দেব। আর প্রথম স্ফুলিঙ্গটা আমার হাতেই ছিল, ওর নিজের গলা, ওর নিজের কথা। কারণ যখন সময় আসবে, এটা আমার কথা ওর বিরুদ্ধে হবে না, এটা ওর নিজের কথাই ওর বিরুদ্ধে হবে। আমি বেশি অপেক্ষা করলাম না। বিয়ের সেই ভিডিও ক্লিপটা আমার পকেটে যেন জ্বলছিল। ব্রায়ানের অহংকারী গলা কানে বাজছিল, এখনই নয়, কিন্তু 1 মাস দাও। আমি অলিভিয়াকে ডাকলাম। আমি টেক্সটে বেশি কিছু লিখলাম না, শুধু লিখলাম, বাড়ি এসো, একা এসো, ব্রায়ানকে আনবে না। প্রথমে তো ও এড়িয়ে যাচ্ছিল, জিজ্ঞেস করল কেন, জিজ্ঞেস করল কি হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। হয়তো ও ভেবেছিল আবার মিটমাট করাবে, অথবা হয়তো ওর মনের একটা কোণ এখনও আমাকে বিশ্বাস করত। যখন ওর গাড়ি ড্রাইভওয়েতে থামল, আমি জানলায় দাঁড়িয়েছিলাম। আমার বুকটা কষে গেল। ও ধীরে ধীরে ভেতরে এলো, এমনভাবে যেন কোনো জালে ফেসে যাবার ভয় পাচ্ছিল। আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু হাসিটা দুর্বল ছিল। বসো, আমি নরম সুরে বললাম, তোমার প্রিয় লেমন কেক বানিয়েছি। ও কিচেন টেবিলে বসে পড়ল, সেই টেবিল যেখানে আমি ওর স্কুলের আগে চুল বেঁধে দিতাম। সেই মুহূর্তে ওকে খুব ছোট আর নির্দোষ লাগছিল, কিন্তু ওর চোখে একটা দেওয়াল ছিল, যা আগে কখনো ছিল না। মা, ও ধীরে ধীরে শুরু করল। ব্রায়ান বলছিল যে তুমি আমাদের ওপর নজর রাখছ, জিনিস ম্যানিপুলেট করছো। ও বলল তুমি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের জাল বিছিয়েছ। এই কথা শুনে আমি ভেতর পর্যন্ত কেঁপে গেলাম। আমি গভীর শ্বাস নিলাম আর ট্যাবলেটটা ওর দিকে ঠিলে দিলাম। আগে এটা দেখো। ও ভ্রু কুচকাল, কিন্তু প্লে বাটন চাপল। স্ক্রিনে সেই ঝাপসা ভিডিওটা চলল। ব্রায়ান হাতে ড্রিঙ্কস নিয়ে বন্ধুদের মাঝখানে হাসছে। বন্ধুর গলা, তো এখন আগে কি ইয়ার, ধনী ঘরে বিয়ে করে নিলে? আর ব্রায়ান চড়া আর অহংকারী গলায়, এখনই নয়, কিন্তু 1 মাস দাও, তারপর দেখো। বন্ধুদের হাসি পুরো রান্নাঘরে প্রতিধ্বরিত হল। অলিভিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও ট্যাবলেটটা এমনভাবে রাখল যেন ওটা জ্বলে গেছে। ওর মানে ওটা ছিল না। ও ধীরে ধীরে বলল, ছেলেরা পার্টিতে বোকার মতো কথা বলে ফেলে, ও মাতাল ছিল। অলিভিয়া, আমি ঠান্ডা কিন্তু শক্ত গলায় বললাম, এটা রসিকতা ছিল না, ও কিছু পরিকল্পনা করছে, তুমি দেখতে পাচ্ছ। ওর চোখ অশ্রুতে ভরে গেল। ও জোরে মাথা নাড়ল। না, তুমি এটাকে ঘুরিয়ে দেখছ, তুমি চাও ওকে খারাপ মনে হোক। আমি ঝুঁকে বললাম, আমি তোমাকে রক্ষা করতে চাই। কিন্তু ও ততক্ষণে দাঁড়িয়ে গিয়েছিল, নিজেকে দুহাতে জড়িয়ে ধরে। আমি পারব না। ওর গলা ভেঙে গেল। আমাকে ভাবতে দাও। আর তারপরও বেরিয়ে গেল। দরজা সজোরে বন্ধ হতেই ঘরে এমন এক নিস্তব্ধতা ছেয়ে গেল, যা বিঁধতে লাগল। আমি ওকে সত্য দেখিয়েছিলাম, আর তবুও ও ওর কাছেই ছুটে গেল। প্রথমবার মনে হলো হয়তো আমি ওকে আগেই হারিয়ে ফেলেছি। 2 দিন পর্যন্ত ওর কোনো খবর পাওয়া গেল না। আর যখন ও এলো, তখন না জানিয়েই এলো। আমি বাগানে গোলাপ কাটছিলাম, যখন ওর গাড়ি হঠাৎ ড্রাইভওয়েতে এসে থামল। ও বাইরে লাফিয়ে নামল, চুল উস্কো খুস্কো, মুখ চোখের জলে ভেজা। মা, ও হাঁপাতে হাঁপাতে বলল, আমার দিকে দৌড়ে আসতে আসতে। মা, ওর গলা ভেঙে গেল। আমি ওর ট্যাবলেট চেক করেছি। আমি তৎক্ষণাৎ কাচি ফেলে দিলাম। কি? ও ফোনটা শক্ত করে ধরেছিল, যেন ওটাই ওর একমাত্র সাহারা। আমার ঘুম আসছিল না। আমি ভিডিওটা আবার দেখলাম। আমি চেয়েছিলাম তুমি ভুল হও, কিন্তু আমি চেক করেছি ওর ব্রাউজার হিস্ট্রি, ওর সার্চ। ও কাপা কাপা হাতে ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল। স্ক্রিনে শব্দগুলো দেখে আমার রক্ত হিম হয়ে গেল। হাউ টু অ্যাক্সেস ট্রাস্ট ফান্ডস, হাউ টু বাইপাস অথেন্টিকেশন, ইনহেরিটেন্স লুপহোলস। চোখ দিয়ে জল পড়তে লাগল ওর। ও প্ল্যান করছিল মা, ও শুরু থেকেই এসব প্ল্যান করছিল। আমি ওকে বুকে টেনে নিলাম। এবারও বাধা দিল না। ও ঠিক সেভাবেই কাঁদত, যেভাবে ছোটবেলায় কাঁদত, ভেঙে পড়ে, ভীত হয়ে, লজ্জিত হয়ে।
মাফ করো মা, আমি তোমাকে বিশ্বাস করিনি। আমি ওকে চুপ করালাম। ওর চুলে হাত বুলিয়ে ফিসফিস করে বললাম, এটা তোমার দোষ নয়, তুমি ভালোবাসার ওপর বিশ্বাস করেছিলে। এটা অপরাধ নয়, এটা মানবতা। কিন্তু ভেতরে ভেতরে আমার রাগ আরও জ্বলে উঠল। ব্রায়ান শুধু মিথ্যে বলেনি, ও আমার মেয়েকে নিজের উপর সন্দেহ করতে শিখিয়েছিল, আমার উপর সন্দেহ করতে শিখিয়েছিল, সেই সত্যের উপর সন্দেহ করতে শিখিয়েছিল যা ওর চোখের সামনে ছিল। এখন ওকে এর মূল্য দিতে হবে। কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল সব বদলে গেছে। অলিভিয়া নিজের চোখে সব দেখেছিল, ওর ট্যাবলেটের সার্চ হিস্ট্রি, সব প্রমাণ। ও কেঁদেছিল, ভেঙে পড়েছিল, আর প্রথমবার মেনে নিয়েছিল যে ব্রায়ান এসব শুরু থেকেই প্ল্যান করছিল। কিন্তু ব্রায়ানের মতো লোক কখনো চুপচাপ যায় না। পরের দিন সকালেই অলিভিয়ার ফোনে মেসেজ এলো। ও আমার কিচেন টেবিলে বসেছিল, আর স্ক্রিন দেখা মাত্রই ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ব্রায়ান, ও ফিসক্রিস করে বলল। আমি ইশারায় বললাম, পড়ো। ওর হাত কাঁপছিল, স্ক্রিনের শব্দগুলো জ্বলছিল। যদি তুমি আমাকে ছাড়ার চেষ্টা করো, তবে আমি তোমাকে জালিয়াতির জন্যে কোর্টে টেনে আনব। আমার কাছে সব ডকুমেন্ট আছে, প্রিনাপ, যৌথ অ্যাকাউন্ট, প্রমাণ যে বিয়েতে তুমি আমার টাকা ব্যবহার করেছ। পালানোর চেষ্টা করো না, আমি জিতে যাব। অলিভিয়ার দম আটকে গেল। কিন্তু মা, আমি তো ওর টাকা ব্যবহারই করিনি, আমি কোনো প্রিনাপ সইই করিনি। আমি ফোনটা ওর হাত থেকে নিলাম। ওতে স্ক্রিনশট ছিল, দুজনের নামে ব্যাংক ট্রান্সফার, একটা আংটির রসিদ যা অলিভিয়ার অ্যাকাউন্ট থেকে কেনা হয়েছে, এমনকি নকল নোটারি করা কাগজ। ও শুরু থেকেই এসব করছিল। আমি বিড়বিড় করে বললাম, প্রতিটা পদক্ষেপ, কন্ট্রাক্ট, নকল সিগনেচার, ও কেস তৈরি করছে। অলিভিয়ার চোখ জলে ভরে গেল। আমি কত বড় বোকা! ও বলল ও আমাকে ভালোবাসে। আমি ওর হাত শক্ত করে ধরলাম। তুমি বোকা নও, তুমি প্রেমে ছিলে। ও সেটারই সুযোগ নিয়েছে। ও চিরকালই এরকম ছিল। সেই বিকেলে আমি গ্রেগকে কল করলাম, সব জানালাম, হুমকি, ডকুমেন্ট, স্ক্রিনশট। গ্রেগের গলা ভারী ছিল। ও খেলা পাল্টানোর চেষ্টা করছে। যদি কোর্ট পর্যন্ত যায়, তবে ও অলিভিয়াকে চোর প্রমাণ করবে। তাহলে কোর্ট পর্যন্ত যেতেই দেব না, আমি ঠান্ডা গলায় বললাম। গ্রেগ কিছুক্ষণ চুপ থেকে বলল, এখন ওটে কোণঠাসা করতে হবে, আর দেরি নয়। মিটিং পরের দিন ঠিক হল, এক উকিলের চেম্বারে, শহরের ঠিক মাঝখানে। কাঁচের দেওয়াল, প্রতিটা কোণে ক্যামেরা, নিরপেক্ষ জায়গা, নিরাপদ জায়গা। আমি অলিভিয়াকে বললাম ওর আসার দরকার নেই, কিন্তু ও জেদ করল। আমি ওর মুখ দেখতে চাই যখন ও বুঝবে যে সব শেষ হয়ে গেছে। গ্রেগ ওখানেই ছিল, শান্ত, শীতল, যেন ওর কাছে কিস্তিমাত তৈরি। ব্রায়ান বরাবরের মতোই দেরিতে এলো, 10 মিনিট পর, কালো টার্টল নেক আর সানগ্লাস পরে, যেন কোনো ফিল্ম স্টার। মুখে সেই একই আত্মবিশ্বাসী হাসি। কিন্তু যখনও আমাদের তিনজনকে একসাথে দেখল, ওর চোখে এক মুহূর্তের জন্যে ফাটল ধরল। ক্লিয়ার? ও সহজভাবে বলল। অলিভিয়া। ও গ্রেগের দিকে তাকালোও না। আমরা দাঁড়ালাম না, হাসলামও না। গ্রেগ একটা ফোল্ডার টেবিলের ওপর ঠেলে দিল। এটা আমাদের অনুসন্ধানের কপি, ও নিরাসক্ত স্বরে বলল। ব্রায়ান খুলল, পাতা উল্টালো, আর আমি পরিবর্তন দেখতে লাগলাম। ওর হাসি নিভে গেল, চোয়াল শক্ত হল, চোখ এদিক ওদিক দৌড়াতে লাগল। আইপি লগ, ডিভাইস ফিঙ্গারপ্রিন্টস, বিয়ের ভিডিও, সব ওর সামনে ছিল। এতে কোনো অপরাধ নেই, ও চট করে বলল। তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। তুমি ঠিক বলেছ, গ্রেগ শান্ত স্বরে বলল। এখনও অপরাধ হয়নি, কিন্তু এটা যথেষ্ট অনেকগুলো তদন্ত শুরু করার জন্য। পরিচয় চুরি, আর্থিক জালিয়াতি, চুক্তিতে প্রতারণা। ব্রায়ান রাগে ফোল্ডার বন্ধ করে দিল। এসব আজে বাজে কথা। আমি সামনের দিকে ঝুঁকলাম। আমার গলা নিচু ছিল, কিন্তু ধারালো। গলা তোমারই ভিডিওতে। এখনই নয়, কিন্তু 1 মাস দাও। এগুলো তোমার শব্দ ছিল। আর তুমি আমার মেয়ের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা করেছ। ওটা রসিকতা ছিল না, ওটা উদ্দেশ্য ছিল। ব্রায়ানের নজর প্রথমবার অলিভিয়ার ওপর গেল। তুমি বলেছ? ও বিষ উগড়ে দিল। অলিভিয়া ভয় পেল না। প্রথমবার ওর মুখটা শক্ত ছিল। না, ও বলল, তুমিই করেছ। ঘর নিস্তব্ধ হয়ে গেল। ব্রায়ানের মুখোশ খুলে গিয়েছিল। ওর গলা বিষাক্ত হয়ে গেল। তোমরা চাও কি? গ্রেগ দ্বিতীয় ফোল্ডারটা ওর দিকে ঠেলে দিল। অ্যানালমেন্ট আজই সই করো। সব যৌথ অ্যাকাউন্ট, প্রপার্টি আর দাবি ছেড়ে দাও। শান্তিতে বিদায় হও, নইলে সব পাবলিক হয়ে যাবে। ব্রায়ান হাসল, ফাঁপা তিক্ত হাসি। নইলে কি, খবরের কাগজে যাবে?
আমি পাতলা হাসলাম। রিপোর্টার আগে থেকেই তৈরি আছে। ওর মুখ রাগ আর হিসেব নিকেশের মাঝখানে ঝুলতে থাকল। ও অলিভিয়ার দিকে তাকাল, হয়তো কোনো দুর্বলতার খোঁজে, কিন্তু এবারও নজর নিচু করল না। শেষ পর্যন্ত ও গালি দিল আর পেন তুলে নিল। পাতার পর পাতার সই করে গেল, যেন প্রতিটা আঁচড় ওর ভেতর থেকে বিষ উগরে দিচ্ছে। যখন সব শেষ হল, ও পেনটা ছুঁড়ে ফেলল, উঠে কোনো কথা না বলে বাইরে বেরিয়ে গেল। দরজা ব্রায়ানের পেছনে বন্ধ হতেই ঘরে শুধু নিস্তব্ধতা রয়ে গেল। অলিভিয়ার সবার আগে ভেঙে পড়ল। ও আমার বুকে আছড়ে পড়ল, ফুপিয়ে কাঁদতে কাঁদতে। আমি ওকে দোলালাম, ফিসফিস করে বললাম, সব শেষ হয়ে গেছে, এখন তুমি নিরাপদ। কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম এটা সত্যি ছিল না। ব্রায়ানের মতো লোক কখনো খালি হাতে যায় না, আর যাওয়ার সময় ওর চোখে যা আমি দেখেছিলাম তা পরিষ্কার করে দিয়েছিল যে এই গল্প এখনও শেষ হয়নি। দরজা ব্রায়ানের পেছনে বন্ধ হতেই ঘরের নিস্তব্ধতা তর্কের চেয়েও ভারী লাগছিল। অলিভিয়া আমাকে জড়িয়ে ধরে সেভাবেই কাঁদছিল, যেভাবে ছোটবেলায় কাঁদত। আমি ওকে শক্ত করে ধরে রাখলাম। ধীরে ধীরে দোলাতে দোলাতে ফিসফিস করে বললাম, সব শেষ হয়ে গেছে, এখন তুমি নিরাপদ। কিন্তু ভেতরের আওয়াজ বলছিল, ব্রায়ানের মতো লোক চুপচাপ যায় না। আমরা অফিস থেকে বেরোলাম। গ্রেগ পেছনে পেছনে এলো, মুখে শক্ত ভাব। বাইরে সূর্য ডুবছিল, আকাশ লাল আর সোনালি আলোয় ভরা ছিল। এক মুহূর্তের জন্য মনে হলো যেন শান্তি ফিরে এসেছে। সেদিন সন্ধ্যায় আমরা বাড়িতে সাধারণ খাবার বানালাম, পাস্তা আর গার্লিক ব্রেড। কিন্তু পরিবেশ বদলে গিয়েছিল। উষ্ণতা ছিল, যেন জীবনের হারিয়ে যাওয়া অংশটা কিছু সময়ের জন্য ফিরে এসেছে। টেবিলে বসে অলিভিয়া আমার হাত ধরল। মা, আমাকে মাফ করে দাও। আমার বুকে চাপ লাগল। কোন কথার জন্যে? তোমাকে বিশ্বাস না করার জন্যে, তোমাকে সন্দেহ করার জন্যে। আমি ওকে সবকিছু উল্টে পাল্টে দিতে দিয়েছিলাম। আমি ওকে তোমার বিরুদ্ধে আমাকে দাঁড় করাতে দিয়েছিলাম। আমি ওর মুখ থেকে চুল সরিয়ে দিয়ে নিচু স্বরে হাসলাম। তুমি ভালোবাসার উপর বিশ্বাস করেছিলে। এটা দুর্বলতা নয়, এটা মানবতা। ওর চোখ জলে ভরে এলো। এখন আমাদের মধ্যে কোনো গোপনীয়তা থাকবে না। ঠিক আছে, আমি মাথা নাড়লাম। কোনো গোপনীয়তা থাকবে না। কয়েক সপ্তাহ পর আমরা শান্তিতে বসলাম, খাবার খেলাম। মনে হলো ঝড় পেছনে ফেলে এসেছি। কিন্তু বাসন সরাতেই ওর ফোন বেজে উঠল। ও স্ক্রিন দেখল আর মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। মন আগে থেকেই শক্ত হয়ে যাচ্ছিল। ও স্ক্রিনটা আমার দিকে ঘুরিয়ে দিল। অচেনা নম্বর ছিল, কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল। তুমি ভাবছ এটা শেষ হয়ে গেছে? এটা তো মাত্র প্রথম রাউন্ড ছিল। আমার উকিল খুব শীঘ্রই তোমার সাথে যোগাযোগ করবে। আমার পেট কষে গেল। ব্রায়ান ডিনার টেবিল থেকে চলে গিয়েছিল, অফিস থেকেও, কিন্তু আমাদের জীবন থেকে যায়নি। ও থামেনি, শুধু নিজের চাল বদলাচ্ছিল। আর এখন ওর কাছে উকিলদের পুরো বাহিনী ছিল। অলিভিয়ার হাত কাঁপছিল যখন ও ফোনটা নিচে রাখল। মা, যদিও জিতে যায় তবে? আমি ওকে আবার নিজের কাছে টেনে নিলাম, চোয়াল শক্ত করে। তাহলে আমরা ওকে জিততে দেব না। ও যেমন খেলায় খেলুক, আমরা তৈরি থাকব। কিন্তু জানলার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে আমি সত্যিটা জানতাম, লড়াই শেষ হয়নি, এটা তো মাত্র শুরু হয়েছে। টেক্সটটা তখনও অলিভিয়ার ফোনের স্ক্রিনে জ্বলছিল। অনেকক্ষণ পর যখনও সেটা নিচে রাখল, তুমি ভাবছ সব শেষ হয়ে গেছে? এটা তো মাত্র প্রথম রাউন্ড ছিল। আমার উকিল তোমার সাথে যোগাযোগ করবে। আমি ওর কাপা কাপা আঙুলগুলো দেখছিলাম। ওর গলা ফিসফিসানির চেয়েও নিচু ছিল। মা, যদিও জিতে যায় তবে? আমি ওকে নিজের বুকে টেনে নিলাম। যদিও আমার পেটের ভেতর এক টুকরো বরফ নেমে যাচ্ছিল, তবে আমরা ওকে জিততে দেব না। কিন্তু ভেতরের সত্যিটা আমার উপর ভারী ছিল। আমি এমন লোক আগে দেখেছি, অহংকারী, চালাক, নির্দয়। ওরা কখনো চুপচাপ যায় না। ওরা থামে, ভাবে, আর তারপর আরও জোরে আঘাত করে। প্রশ্ন শুধু এটাই ছিল, কখন? সে রাতে আমার ঘুম হলো না। ঘরের প্রতিটা আওয়াজে আমি চমকে উঠতাম। প্রতিটা দরজার ক্যাচ ক্যাচ শব্দে ওর ছায়া মনে হতো। না, ও দরজা দিয়ে আসবে না। ও আগেই এসে গিয়েছিল, আমাদের মনে, আমাদের জীবনে, আমাদের ভয়ে। সকাল হতেই গ্রেগ খবর নিয়ে এলো। ওর হাতে মোটা একটা ফোল্ডার ছিল, মুখ শক্ত। ও কেস ফাইল করেছে। ও টেবিলের উপর কাগজগুলো আছাড়ে ফেলে বলল। আমি সেগুলো তুলে নিলাম। আমার নাম, অলিভিয়ার নাম আর ব্রায়ানের নাম। ওপরে পরিষ্কার লেখা ছিল, প্রি-নাপচুয়াল এগ্রিমেন্ট কার্যকর করার আবেদন। ও জালিয়াতির অভিযোগ তুলছে, গ্রেগ বুঝিয়ে বলল।
বলছে যে অলিভিয়া ওকে আর্থিক বিষয়ে বিভ্রান্ত করেছে, ওর টাকা বিয়েতে খরচ করেছে, আর আপনারা দুজনে মিলে ওর থেকে সম্পত্তি লুকিয়েছেন। আমার মাথা দপদপ করতে লাগল। সব মিথ্যে, একদম মিথ্যে। গ্রেগ বলল, কিন্তু মিথ্যে যখন কাগজে লেখা থাকে তখন তা প্রাণঘাতী হয়ে যায়। ওর উদ্দেশ্য জেতা নয়, ক্লিয়ার। ওর উদ্দেশ্য তোমাকে ক্লান্ত করে দেওয়া, ভয় দেখানো, অলিভিয়াকে ভেঙে দেওয়া। অলিভিয়া ওখানেই বসেছিল, মুখ সাদা, ঠোঁট শুকনো। আমি কখনো প্রিনাপ সই করিনি, আমার মনে থাকত। ও জাল বানিয়েছে, গ্রেগ কাগজে চাপড় মেরে বলল। আমাদের এটা প্রমাণ করতে হবে, কিন্তু বিপদ এখানেই। ও ব্যাংক ট্রান্সফারে স্ক্রিনশট আর রসিদ লাগিয়েছে, যাতে তোমার নাম আছে। জাজের মনে হবে ব্যাপারটা জটিল, আর জটিলতা সবসময় আক্রমণকারীকে সুবিধে দেয়। আমি দাঁত কিড়মিড় করে বললাম, আমাদের কি করতে হবে? গ্রেগ সরাসরি আমার চোখের দিকে তাকালো। আরও কড়া মোকাবিলা। প্রতিটা প্রমাণ জোগাড় করব, প্রতিটা লগ, প্রতিটা রেকর্ড, প্রতিটা অসঙ্গতি, আর তার আগে আঘাত করব, ও গল্প পাল্টানোর আগেই। পরের কয়েক সপ্তাহ ঝাপসাভাবে কেটে গেল। গ্রেগের অফিস যুদ্ধের ময়দান হয়ে গেল। সব জায়গায় ফাইল, হাইলাইট করা প্যারাগ্রাফ, হোয়াইট বোর্ডে আঁকা টাইমলাইন। যখনই মনে হতো আমরা এগিয়ে আছি, ব্রায়ানের দিক থেকে নতুন কাগজ আসত। অর্ধেক সত্য, অর্ধেক মিথ্যে, নকল সিগনেচার। ও শুধু টাকা চাইত না, ওর নিয়ন্ত্রণ চাইছিল। ও চাইত অলিভিয়া ভয় পাক, আর আমি হাঁটু গেড়ে বসি। প্রথম শুনানি 2 সপ্তাহ পর ঠিক হলো। সেদিন সকালে আমরা দুজনে কোর্টের বাইরে বেঞ্চে বসেছিলাম। অলিভিয়াকে খুব ছোট লাগছিল। সাদা ব্লাউজে হাত দুটো কোলের উপর শক্ত করে মোচড়াচ্ছিল। মা, যদি জাজ ওকে সত্যি মনে করে নেয় তবে? আমি ওর হাত চেপে ধরলাম। তবে আমরা ওকে দেখাবো ব্রায়ান আসলে কে। তখনই ব্রায়ান এলো, লম্বা পা ফেলে, মুখে সেই একই নকল আত্মবিশ্বাস, দামি স্যুট, চুল পেছনে চিপকানো। ওর সাথেও উকিল, তীক্ষ্ণ চোখ, তীক্ষ্ণ গলা। আমাদের দিকে তাকিয়ে ওর হাসি আরও চড়া হলো। ক্লিয়ার, অলিভিয়া? ওপর ওপর নম্রতা, ভেতরে বিষ। আশা করি তোমরা তৈরি আছো। অলিভিয়া কুঁকড়ে গেল। আমি নড়লাম না। সব সময়, আমি বললাম। ভেতরে আদালতে খেলা শুরু হলো। প্রথমে ওর উকিল উঠল, গলা মিষ্টি, কিন্তু শব্দ বিষাক্ত। মাই লর্ড, মিস্টার হেস্টিংস এই বিয়েতে পূর্ণ বিশ্বাস নিয়ে পা রেখেছিলেন। তিনি নিজের সম্পত্তি, নিজের বাড়ি, নিজের রোজগার ভাগ করে নিয়েছিলেন, আর বিনিময়ে পেলেন প্রতারণা। স্ত্রী এবং শাশুড়ি দুজনেই নিজের সম্পত্তি লুকিয়েছেন, তাদের বিশ্বাসের সুযোগ নিয়েছেন। অলিভিয়ার মুখ ঝুঁকে গেল। তারপর গ্রেগ দাঁড়াল, ওর গলা ঠান্ডা আর স্থির। মাই লর্ড, আপনি যা শুনলেন তা নাটক। সত্য পরিষ্কার। ব্রায়ান হেস্টিংস এই বিয়ে একটা কারণেই করেছিল, টাকা। ও অলিভিয়াকে ওর বাবার মৃত্যুর পর নিশানা করেছিল, ওকে কন্ট্রাক্টে ঠেলে দিয়েছিল, আর এখন জাল নথিপত্র আর হ্যাক করা অ্যাকাউন্ট দিয়ে সম্পত্তি হাতানোর চেষ্টা করছে। আমাদের কাছে ডিজিটাল প্রমাণ আছে, সাক্ষী আছে, আর সব কিছুর ওপরে মিস্টার হেস্টিংসের নিজের গলা আছে। গ্রেগ ক্লিপটা চালালো। কোর্টরুমে প্রতিধ্বনিত হল, এখনই নয়, কিন্তু 1 মাস দাও, তারপর দেখো। বেঞ্চে বসা মানুষগুলো হকচকিয়ে গেল। অলিভিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ব্রায়ানের হাসি মুছে গেল, কিন্তু ও মুখ শক্ত রাখল। জাজ ভ্রু তুললেন। মজার তো? শুনানি ঘণ্টার পর ঘণ্টা চলল। প্রতিবার যখন মনে হতো আমরা আঘাত করেছি, ব্রায়ানের দিক থেকে নতুন পাতা, নতুন মিথ্যা আসত। শেষে কোনো সিদ্ধান্ত হল না, শুধু পরের তারিখ দেওয়া হলো। ব্রায়ান যাওয়ার সময় হাসল, যেন দেরি হওয়াটাই ওর জয়। আর হয়তো তাই ছিল, মামলাবাজি ওর অস্ত্র ছিল। ও আমাদের ক্লান্ত করতে চাইত। সে রাতে অলিভিয়া ভেঙে পড়ল। মা, আমি পারব না। ও সোফায় কাঁদতে কাঁদতে বলল, আমি ওর সাথে কোর্টে লড়তে পারব না। ও সব ঘুরিয়ে দেয়। আমার মনে হয় যেন আমিই মিথ্যা বলছি। আমি ওকে বুকে টেনে নিলাম। এটাই ওর শক্তি। ও তোমাকে বিভ্রান্ত করতে চায়, কিন্তু তুমি সত্য জানো, তুমি ওটা বেচেছ। নিজের ওপর ভরসা রাখো। কিন্তু আমি জানতাম ও দুর্বল হয়ে পড়ছিল, আর ও যদি ভেঙে পড়ে তবে ব্রায়ান জিতে যাবে। 1 সপ্তাহ পর লড়াই আরও গভীর হল। আমার দরজায় একটা প্যাকেট এলো। কোনো নাম নেই, ভেতরে ছবি ছিল, অলিভিয়া আর ব্রায়ানের হানিমুনের। হাসছে, গলায় গলায় মিল, চুমু খাচ্ছে, ব্যক্তিগত মুহূর্ত, আর একটা নোট। যদি এগুলো পাবলিক হয়ে যায় তবে লোক কি ভাববে? বিধবার মেয়ে ধনী স্বামীর সাহারা নিচ্ছে, হয়তো চুপচাপ মিটিয়ে নেওয়াটাই ভালো হবে। আমার হাত ঠান্ডা হয়ে গেল। ব্ল্যাকমেইল। আমি তৎক্ষণাৎ গ্রেগকে ডাকলাম। ও ছবিগুলো উল্টে পাল্টে দেখতে থাকল, কপাল কুঁচকে। ও বাড়াবাড়ি করছে, গ্রেগ বলল। যদি কোর্টে জিততে না পারে তবে বদনাম করবে। অলিভিয়া কাঁপছিল। মা, যদি লোক মেনে নেয়, তবে যদি সবাই ভাবে আমি টাকার জন্য বিয়ে করেছি? আমি ওর হাত ধরলাম।
তবে আমরা ওদের সত্য দেখাব, প্রতিটা মিথ্যার জবাব প্রমাণ দিয়ে দেব, ওকে ভয় দেখানোর সুযোগ দেব না। কিন্তু ভেতরে ভয় বেড়েই চলেছিল। এখন এটা টাকা বা কোর্টের লড়াই ছিল না, ও আমাদের মিটিয়ে দিতে বেরিয়েছিল। দ্বিতীয় শুনানি প্রত্যাশার চেয়েও আগে চলে এলো। এবার গ্রেগ বড় চাল চালল। ব্রায়ানের উকিল আবার সেই পুরনো মিথ্যে বলছিল, লুকানো টাকা, উত্তরাধিকার। তখনই গ্রেগ দাঁড়াল। ও জাজকে একটা নতুন নথিপত্র দেখাল। মাই লর্ড, এটা ডিজিটাল লগ। মিস হারমোনের অ্যাকাউন্ট থেকে $400 তোলার চেষ্টা হয়েছে। এই রিকোয়েস্ট অলিভিয়া হেস্টিংসের ট্যাবলেট থেকে করা হয়েছে, যখন ডিভাইসটা ব্রায়ান হেস্টিংসের কাছে ছিল। স্ক্রিনে টাইম স্ট্যাম্প, আইপি অ্যাড্রেস, ডিভাইস আইডি সব পরিষ্কার জ্বলছিল। জাজ ব্রায়ানের উকিলের দিকে তাকালেন। আপনার কাছে জবাব আছে? ও কাগজ উল্টাতে লাগল। শব্দ আটকে গেল। ব্রায়ানের চোয়ালের পেশির টান টান হয়ে গেল। ও হাত দিয়ে টেবিল চেপে ধরছিল। এটা কিছু প্রমাণ করে না, ওর উকিল বিড়বিড় করে বলল। গ্রেগ হাসল। এটা সব কিছু প্রমাণ করে। প্রথমবার ব্রায়ানের মুখোশ কোর্টে ভেঙে গেল। ও চিৎকার করে উঠল, এটা জাল, ওরা এটা প্ল্যান্ট করেছে। তোমরা ভাবো আমি এতটা বোকা? জাজ হাতুড়ি বাজালেন। মিস্টার হেস্টিংস, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন। ঘরে শোরগোল পড়ে গেল, আর আমি দেখলাম জাজ এখন পুরোপুরি আশ্বস্ত না হলেও সন্দেহ নিশ্চয়ই করছিল। ব্রায়ানের দেওয়ালে ফাটল ধরে গিয়েছিল। সেদিন রাতে আমরা ঘরে ফিরলাম, ক্লান্ত, বিধ্বস্ত। কিন্তু প্রথমবার আশার এক হালকা কিরণ দেখতে পেলাম। তারপর অলিভিয়ার ফোন বেজে উঠল। ও দেখল, আর ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ধীরে ধীরে স্ক্রিনটা আমার দিকে বাড়িয়ে দিল। নিজের ছোট জয়ের আনন্দ উপভোগ করো। পরের বার আমি এতটা নরমভাবে খেলব না। যদি কোর্ট কঠিন মনে হয়, তবে বাইরের দুনিয়াটা দেখো। আমার হার্টবিট বেড়ে গেল। এটা এখন আর উকিলদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ও অন্য কিছুর হুমকি দিচ্ছিল, আরও অন্ধকার কিছু। অলিভিয়ার গলা কেঁপে উঠল। মা, এর মানে কি? আমি চুপ করে রইলাম, কারণ আমি নিজেও নিশ্চিত ছিলাম না। কিন্তু এটুকু জানতাম যে যুদ্ধ এখন আদালতের বাইরে চলে এসেছে। আর ব্রায়ান পরের বার যা করতে চলেছিল তা এখন পর্যন্ত সব চালের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হবে। মেসেজটা আমাদের মাঝখানে বিদ্যুতের তারের মতো পড়েছিল, নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছিল। তুমি ভাবছ সব শেষ হয়ে গেছে? এটা তো মাত্র প্রথম রাউন্ড ছিল। আমার উকিল তোমার সাথে যোগাযোগ করবে। অলিভিয়া স্ক্রিনের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন শব্দগুলো নিজে থেকেই বদলে যাবে, কিন্তু সেগুলো বদলালো না। আমরা ফোন উল্টো করে রাখলাম আর বাসন ধুতে শুরু করলাম, ঠিক যেমন সাধারণ মানুষ করে। নলের জলের শব্দ, প্লেটের আওয়াজ, প্রতিটা শব্দই খুব বড় মনে হচ্ছিল। ও যখন অবশেষে শুতে গেল, আমি একা টেবিলে বসে রইলাম। ঠান্ডা হতে থাকা কফির কাপ ধরে বারান্দার লাইটের হলুদ চৌকো আলো মেঝের উপর পড়তে দেখছিলাম। ও দরজা দিয়ে আসবে না, ও এতটা বোকা নয়। ও সেই সব পথ দিয়ে আসবে যা আমরা তালা দিয়ে বন্ধ করতে পারি না। সকাল হতেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছিল। পাড়াপড়শি থেকে নয়, অনলাইন থেকে। একটা অজানা অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, বিধবার মেয়ে যে খুব জলদি বিয়ে করেছে আর দ্রুত টাকা উড়িয়েছে। সাথে ছবি ছিল রিসেপশনের, সমুদ্র সৈকতে, হোটেলের লবিতে ঝাপসা চুম্বনের ছবি। ক্যাপশনগুলো ছুরির মতো ছিল, টাকা আগে, প্রতিজ্ঞা পরে। নাম লেখা ছিল না, কিন্তু যারা খোঁজার তারা ঠিকই খুঁজে নেবে। অলিভিয়া যাতায়াতের পথে এটা দেখল আর আমাকে ফোন করল। ওর গলা কাঁপছিল। মা, এটা ওরই কাজ, আমি জানি। আমরা সেটাই করব যা আমাদের আয়ত্তে আছে, ধোঁয়ার পেছনে ছুটব না। আমি একটু থামলাম। বাড়ি চলে এসো। 1 ঘন্টা পর গ্রেগ এলো কফি আর ফোল্ডার নিয়ে। ওর চোখের নিচে ঘুমের অভাব স্পষ্ট ছিল। আমরা প্রোটেক্টিভ অর্ডার ফাইল করছি, ও বলল। আর আমি একজন বিশ্বাসযোগ্য সাংবাদিকের সাথে কথা বলেছি। যদি আমরা পাবলিকলি যাই, তবে আমাদের প্রমাণ এতটাই পরিষ্কার হবে যে ও কিছুই করতে পারবে না। এখনই নয়, আমি বললাম। যদি আমরা আগে যাই, তবে ও বলবে এসব আমাদেরই চাল। আমাদের এমন কিছু চাই যা নিয়ে ও কোনো কথা বানাতে পারবে না। গ্রেগ আগে থেকেই তৈরি ছিল, তবে ওকে ফাঁসাতে হবে। আলোচনার বাহানায় মিটিং। তুমি চুপচাপ বেরিয়ে যাওয়ার অফার দাও। ও টাকার জন্য চাপ দেবে আর ওর মুখ ফসকে কথা বেরোবে। ও নিজেকে আটকাতে পারবে না। ওর পরিকল্পনা দেখে আমার পেটে অস্বস্তি হল। ভয় থেকে নয়, সেই নোংরা পরিচয়টা ভেবে। আমি এমন লোক দেখেছি যারা মানুষের জীবন তছনছ করে দিয়ে এমনভাবে হাঁটে যেন তারা পরিষ্কার কাজ করেছে। এবার আমি চেয়েছিলাম নোংরাটা ওর গায়েই লাগুক। সেদিন রাতে আমি ইমেল লিখলাম, শব্দগুলো ছোট আর মাপা। যদি তুমি সত্যি এসব চুপচাপ শেষ করতে চাও, তবে কাল দেখা করো, একবার সামনাসামনি পরিষ্কার আলোচনার জন্যে। 8 মিনিটের মধ্যে জবাব এলো, জায়গার নাম জানাও। আমরা একটা হোটেল বার বেছে নিলাম, নিচু ছাদ, ঘন কার্পেট, যার উপর পায়ের আওয়াজ চাপা পড়ে যায়। গ্রেগ সব তৈরি করল, টেবিল, সিটিং,
কোটের বোতাম যা আসলে বোতাম ছিল না, পেন যা শুধু পেন ছিল না। অলিভিয়া আসার জেদ করছিল, আমি মানা করলাম, এই লড়াই তোমার দেখার দরকার নেই। ও দেরিতে এলো, যেন এটাও ক্ষমতার প্রদর্শন। গাঢ় রঙের স্যুট, টাই ছাড়া, ওপর নরম কিন্তু ভেতরে কঠোর। কোনো হ্যালো না করেই ও বসে পড়ল, হাত ছড়িয়ে দিয়ে হাসিটা ধীরে ধীরে চওড়া হলো। তাহলে? ও বলল, অবশেষে তুমি প্র্যাকটিক্যাল হতে শিখেছ। অনেক কিছু শিখেছি, আমি বললাম। তুমি কি চাও? অর্ধেক। ওর চোখের পলক পড়ল না। কোনো ভিডিও নয়, কোনো মিথ্যা ইন্টারভিউ নয়, কোর্টে কোনো ড্রামা নয়। কিসের অর্ধেক? ও আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি বোকা। আমাকে অপমান করো না। ওয়েটার 2 গ্লাস জল রেখে চলে গেল। আমি নিজের আঙুলগুলো ন্যাপকিনের ওপর রাখলাম যাতে ও আমার কম্পন দেখতে না পায়। তুমি নকল প্রিনাপ বানিয়েছ। তুমি আমার মেয়ের ট্যাবলেট ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা করেছ। বিয়ের 2 দিন পর উকিল পাঠিয়েছ। যদি আমি তোমাকে টাকা দিই তবে আমি তোমার অভ্যাসকে প্রশ্রয় দেব। ও শিকারীর মতো ঝুঁকে এলো। যদি তুমি আগেই সই করে দিতে তবে আমরা এখন সমুদ্রের বিচে থাকতাম, কিন্তু তোমাকে সব সময় সব কন্ট্রোল করতে হয়। এখন আমাকে নিজের রক্ষা করতে হচ্ছে। চুরি করে? ও হাসল। ড্রামা করো না, অ্যাক্সেস নেওয়া চুরি নয়, ওটা অ্যালাইনমেন্ট। ও মাথা নাড়ল। এই জন্যই আমি সব রেকর্ড করেছি। শব্দগুলো দেশলাই কাঠির মতো জ্বলে উঠল। কি রেকর্ড করেছ? তোমার হুমকি? তোমার চাল? এক বুড়ি মহিলা গোয়েন্দা হবার চেষ্টা করছে? ও চোখ সরু করল। তুমি জানো কত সহজে আমি অলিভিয়াকে দিয়ে কাগজে সই করিয়ে নিয়েছি? 10 বার। প্রিনাপ হোক বা ট্রাস্ট, মানুষ রোজ নিজের জীবন সই করে দিয়ে দেয়। যেমন সেই প্রিনাপ যাও কোনোদিন দেখেইনি। আমি জিজ্ঞেস করলাম। ও আমার দিকে তাকালো। হাসিটা 1 সেকেন্ড বেশি সময় ধরে থাকল। তোমার কৃতজ্ঞ থাকা উচিত, আমি সিগনেচারগুলো খুব সুন্দর রেখেছি। আমি দাঁড়িয়ে পড়লাম। এখন আমার হাত স্থির ছিল। তোমার মনে হয়েছিল তুমি জিতে গেছো, কিন্তু তুমি নিজেই নিজের কবর খুঁড়েছ। আমি বাইরে চলে এলাম, কারণ ওকে একা ফেলে আসাটাই ওকে বেশি আঘাত করত। লবিতে গ্রেগ সামনে এলো। আগে থেকেই ফোনে কথা বলছিল। সব পাওয়া গেছে, ও বলল। টাকার বদলে হুমকি, এটা যথেষ্ট। সাংবাদিক সেই রাতেই ফোন করল। আমরা কোনো ইন্টারভিউ দিলাম না, আমরা একটা সিন্দুক খুলে দিলাম। লগ, অডিও, কাগজ। ও প্রশ্ন করল। গ্রেগ ঠান্ডা আর স্থির গলায় জবাব দিল। অলিভিয়া সিঁড়িতে বসে সব শুনছিল। মা, তুমি বলেছিলে অপেক্ষা করবে। আমরা করেছি। আমরা অপেক্ষা করেছি যতক্ষণ ও নিজে নিজেকে ফাঁসিয়ে না ফেলে। 3 দিন পর খবর ছাপা হলো। হালকা নয়, খুব বড় করে। শোষণ নিয়ে, বিশ্বাসঘাতকতা নিয়ে, সেই সব উপায় নিয়ে যেগুলোতে শিকারীরা কাগজ এগিয়ে দেয় আর সেটাকে পরিবার বলে। লেখাতে ব্রায়ানের নাম ওপরে লেখা ছিল না, ওর কাজগুলো লেখা ছিল যাতে নাম নিজে থেকেই সামনে চলে আসে। প্রতিক্রিয়া ছিল মিশ্র, কিন্তু মাঝপথে মহিলারা নিজেদের গল্প লিখতে শুরু করল। কেউ বলল ও তাদের বাবা মায়ের জন্য ট্রাস্ট বানানোর প্রস্তাব দিয়েছিল, কেউ মনে করিয়ে দিল বারে ওর সেই দম্ভ, 1 মাসে মেয়ে বদলে দিতে পারি। প্রমাণ এখন আর শুধু আমাদের ছিল না। ব্রায়ান তৎক্ষণাৎ আইনি নোটিশ পাঠালো। ফাঁকা হুমকি। গ্রেগ 8 লাইনের একটা জবাব আর 3টে অ্যাটাচমেন্ট পাঠিয়ে দিল। 12 ঘন্টা চুপ থাকার পর ও ফিরে এলো, বরাবরের মতো চড়া গলায়। ও একটা ভিডিও পোস্ট করল, ভাড়ার ডেস্কে বসে, ধারের জামা কাপড় পরে। আমি প্রতারিত হয়েছি, ও বলল। শাশুড়ি আমাকে ধ্বংস করছে। ও কাদার চেষ্টা করল, কিন্তু চোখ দিয়ে জল বেরোল না। সাহায্য চাইল, অলিভিয়াকে ট্যাগ করল। আমি যখন ভিডিওটা বন্ধ করতে যাচ্ছিলাম, ও বলল, হয়তো আমার ভুল এটাই ছিল যে আমি নিজের নোটারির ওপর ভরসা করেছিলাম। সাংবাদিক তৎক্ষণাৎ ফোন করল, কোন নোটারি? আমরা প্রমাণ দিলাম, মোহর আর তারিখ ভুল ছিল। আরও 2 দিন কেটে গেল। ঘরের আলো সব সময় জ্বলে থাকত। আমরা কোথাও একা যেতাম না। ভয় এখন সাধারণ রুটিন হয়ে গিয়েছিল। 3য় দিন সকালে একজন মহিলা দরজায় এলো, ক্লান্ত, ঠোঁটে ভাঙা লিপস্টিক। ও নিজের নাম বলল, নোটারি। আমি জানতাম না ও এটা দিয়ে কি করবে। ও কাঁদতে কাঁদতে বলল, ও বলেছিল ট্রাস্টের জন্য, ব্যাক ডেট চাই, আর আমি করে দিয়েছিলাম। ও নগদে টাকা দিয়েছিল। ও আমাদের মেসেজ দেখালো, ব্রায়ানের কথা, ওর নির্দেশ। গ্রেগ ধীরে ধীরে বলল, এখন এটা শেষ হতে পারে? শুনানি 2 দিন পর হল। কোর্টরুমে আমরা সব প্রমাণ রাখলাম, ডিভাইস লক, নকল উইথড্রল, বিয়ের রেকর্ডিং, হোটেল মিটিংয়ের অডিও, নোটারির স্বীকারোক্তি। জাজ অবশেষে বললেন, মিস্টার হেস্টিংসের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হল, কোনো যোগাযোগ নয়, আর জাল নথিপত্রের মামলা ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কাছে পাঠানো হচ্ছে। আমরা হাততালি দিলাম না, শুধু একে অপরের দিকে তাকালাম। বাইরে এসে অলিভিয়া কেঁদে ফেলল। এটা কি সত্যি শেষ হয়ে গেছে? প্রায়, আমি বললাম। পুরোপুরি কখনো বলো না, যতক্ষণ ঝড় শুনতে পায়।
রাতে আমরা মেঝেতে বসে খাবার খাচ্ছিলাম যখন আমার ফোন বেজে উঠল। অজানা নম্বর, নাইস এলিয়াস, শুধু দুটো শব্দ, তারপর একটা স্ক্রিনশট সেই নামটার, যা আমার নয় কিন্তু আমারই ছিল, সেই শেল অ্যাকাউন্ট যার মাধ্যমে আমি আসল ট্রাস্ট লুকিয়েছিলাম। টাকার অঙ্ক দেখা যাচ্ছিল না, শুধু এটুকুই যে ও আয়নার ওপর নিজের আঙুল রেখে দিয়েছিল। দ্বিতীয় মেসেজ এলো, রাউন্ড 3, এবার অফ দ্য বুকস। বাইরে কোনো ধাতব আওয়াজ হলো, গাড়ির দরজা, গেট, রাতের মানচিত্র বদলে গেল। আমি কিচেনের লাইট বন্ধ করলাম আর স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। কোথাও দূরে কুকুর ডাকল, তারপর নিস্তব্ধতা। আমি ফোন টেবিলে রাখলাম, আর গত কয়েক মাসের মধ্যে প্রথমবার অনুভব করলাম এখন এটা ওর চাওয়ার ওপর নির্ভর করে না, এখন এটা নির্ভর করছে আমি ওকে থামানোর জন্য কতদূর যাব তার ওপর। আমি গ্রেগকে ফোন করলাম। আমাদের কাছে রেস্ট্রেনিং অর্ডার আছে, ও বলল। ও কাছে এলে ফোন করো। ও কাছে নেই, আমি বললাম। এটা আরও গভীরে। ও চুপ করে থাকল, তারপর বলল, তবে সব কিছু বদলাতে হবে, নতুন অ্যাকাউন্ট, নতুন ডিভাইস, দেওয়াল আরও উঁচু করতে হবে। আমি জানলা দিয়ে অন্ধকারের দিকে তাকালাম। ও এখনও নম্বর জানে না, ও শুধু চায় আমরা যেন জানি ও আশেপাশে আছে। ভয় দেখানোর জন্য এটাই যথেষ্ট। গ্রেগ বলল, কিন্তু আমরা বাকিদের মতো নই। কল শেষ হওয়ার পর অলিভিয়া আমার হাত ধরে নিল। এখন কি হবে? এখন এটা শেষ করব, আমি বললাম। সত্যি? কিভাবে? এমন জাল বিছাবো যা ও দেখতেও পাবে না, এড়াতেও পারবে না, আর যখন ও ওতে ফেসে যাবে তখন আর কোনো রাউন্ড হবে না। অলিভিয়া মাথা নাড়ল। আমি তোমার সাথে আছি। এখন থেকে আর কোনো গোপনীয়তা নয়, আমি বললাম। আমরা বসে রইলাম যতক্ষণ না বারান্দার লাইটের টাইমার বন্ধ হল আর মেঝের সেই হলুদ চৌকো আলোটা গায়েব হয়ে গেল। অন্ধকারে শুধু আমাদের ছায়া আর সেই সিদ্ধান্তটা রয়ে গেল যা আমরা আগেই করে ফেলেছিলাম। অনেকদিন পর ঘরটা শান্ত ছিল, সেই দম বন্ধ করা নিস্তব্ধতা নয় যা বুকে পাথরের মতো চেপে বসত, বরং কফির মগের হালকা শব্দ, ফ্রিজের গুনগুনানি আর ওপরের ঘর থেকে আসা অলিভিয়ার মৃদু হাসি। এটা শান্তি হওয়ার কথা ছিল, কিন্তু হল না। রিস্ট্রেনিং অর্ডার কাগজে লেখা ছিল, জাজের মামলা ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কাছে পাঠানো এক ধাপ এগিয়ে থাকা ছিল। সাংবাদিকের রিপোর্ট মানুষের নজর বদলে দিয়েছিল। বাইরে থেকে দেখলে ব্রায়ান কোণঠাসা ছিল, কিন্তু ওর শেষ মেসেজটা কানে বাজছিল, রাউন্ড 3, এবার অফ দ্য বুকস। আমি অলিভিয়াকে সেই অংশটা বলিনি, সেই আসল শ্যাল অ্যাকাউন্টের স্ক্রিনশট, আমার গোপন পরিচয়ের নাম যা আমি সবসময় লুকিয়েছিলাম। ও এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিল, আর ওর এই বোঝার দরকার ছিল না। ও চেষ্টা করছিল। সকালটা ক্যাফেতে কাটাত, নোটবুকে নতুন কোর্সের আইডিয়া লিখত, কখনো ডিজাইন, কখনো সাইকোলজি। বিকেলে বন্ধুদের সাথে দেখা করত যাদেরও আগে দূরে সরিয়ে দিয়েছিল। সন্ধ্যায় কখনো আমার সামনে বসে পড়ত, চোখের জল ছাড়াই, শুধু এক হালকা স্থিরতার সাথে, যেন কেউ আবার হাঁটতে শিখছে। এক রাতেও পাস্তা নাড়তে নাড়তে জিজ্ঞেস করল, মা, যখন তুমি আর বাবা শুরু করেছিলে তোমরা কি কখনো ভেবেছিলে যে টাকা এমন করতে পারে? আমি চুপ করে রইলাম। আমার স্বামীর হাসিমুখ মনে পড়ল, কিভাবেও একটা ছোট মাইনে দিয়ে বড় বড় প্রয়োজন মিটিয়ে দিত। আমি বললাম, টাকা মানুষকে বদলায় না, ও দেখায় যে মানুষ আসলে কে। ও মাথা নাড়ল, চোখ অনেক দূরে। তবে আমার চাই না, আমার কিছুই চাই না। আমি চাই না যে আমার কারণে আবার ব্রায়ানের মতো কেউ ফিরে আসুক। আমি ওর হাত ধরলাম। দোষ টাকার নয়, দোষ সেই সব মানুষের যারা ভাবে যে ওটা দিয়ে তারা সব পেতে পারে, আর এই বোঝা তোমার নয়। কিন্তু আমি বোঝা বইই চললাম। প্রতি রাতে তালা দুবার চেক করতাম, কখনো 3 বার। অ্যাকাউন্ট বারবার খুলে দেখতাম, যদিও জানতাম নিরাপদ আছে। ঘরবাড়ি কিছু জায়গা ছেড়ে দিলাম। জীবনটা ছোট একটা ঘেরার মধ্যে আটকে গেল, ভয় আর সাহসের সীমানার মাঝে। গ্রেগ ক্রমাগত আপডেট দিতে থাকল। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তদন্ত করছে, নোটারি শপথপত্র দিয়ে দিয়েছে, ডিজিটাল প্রমাণ মজবুত। কাগজে সব ঠিক ছিল, কিন্তু কাগজ ওকে আগে কখনো আটকাতে পারিনি। এক দুপুরে যখন আমি মেলবক্স পর্যন্ত গেলাম, আবার সেই অনুভূতি হল, ঘাড়ের পেছনে শিরশিরানি। ফিরে তাকালাম, অর্ধেক নিশ্চিত ছিলাম যে ও গলির কোণে দাঁড়িয়ে থাকবে। ওখানে কেউ ছিল না, শুধু হাওয়া আর গাছ। কিন্তু বক্সের ভেতরে একটা খাম পড়েছিল, স্ট্যাম্প নেই, ঠিকানা নেই। ভেতরে একটা ছবি ছিল, অলিভিয়া ক্যাফেতে বসে হাসছে, নোটবুকের ওপর ঝুঁকে আছে। ও জানত ওকে কেউ দেখছে। পেছনে 2টো শব্দ লেখা ছিল ওর বাঁকা হাতের লেখায়, এখনও দেখছি। আমি সেটা কিচেনের সিঙ্কে পুড়িয়ে ফেললাম, ওর দেখার আগেই। পোড়ানোর সময় আমার হাত কাঁপছিল। আমি ওকে বলিনি, এখনই নয়, কারণ এই এপিসোড ব্রায়ানকে নিয়েছিল না,
সত্যি বলতে এখন এটা আমাদের নিয়েছিল, ওর সম্পর্কে, অলিভিয়ার সম্পর্কে আর আমার সম্পর্কে। এটা দেখার জন্য যে আমরা কি আবার বাঁচতে পারব যখন ওর ছায়া এখনও আমাদের স্পর্শ করছিল। সেদিন রাতে অলিভিয়া আমার ঘরে এলো, বিছানার কোণে বসে পড়ল যেমন ছোটবেলায় ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর আসত। নিচু স্বরে বলল, আমি কি আবার কখনো নিজের উপর ভরসা করতে পারব? হ্যাঁ, আমি তৎক্ষণাৎ বললাম। তারপর নরম সুরে, সময় লাগবে, কিন্তু হ্যাঁ। ও আমার কাঁধে মাথা রাখল আর এক মুহূর্তের জন্য পৃথিবীটা স্বাভাবিক মনে হলো। কিন্তু যখনই আমি ওকে ধরলাম, আমার চোখ জানলার দিকে গেল, পর্দাটা হাওয়ায় হালকা নড়ে উঠল আর আমার সেই খামটার কথা মনে পড়ে গেল। সেই ছবি, সেই আগুন। ও বাইরে ছিল, দেখছিল, অপেক্ষা করছিল। আর যদি এপিসোড 6 বেঁচে থাকার চেষ্টার গল্প হয়, তবে এপিসোড 7 হবে ওকে শেষ করার গল্প, চিরোত্তরের জন্য। সেই মেসেজটা এখনও আমার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। নাইস এলিয়াস, রাউন্ড 3, এবার অফ দ্য বুকস। অনেকদিন ধরে আমি ঘরে এমনভাবে ঘুরে বেড়ালাম যেন এটা আমার ঘরই নয়। প্রতিটা আওয়াজে ওর ছায়া শুনতে পেতাম, প্রতিটা আবছায়া ওর উপস্থিতির প্রমাণ মনে হতো। আমি নিজেকে বললাম যে আমি আগে এর চেয়েও খারাপ সময় পার করেছি। কিন্তু ভয় অদ্ভুত হয়। ও অতীতের পরোয়া করে না, ও বর্তমানে বাঁচে। আর ব্রায়ান এখনও এখানেই ছিল, যদিও দেখা যাচ্ছিল না। অলিভিয়া স্বাভাবিক হবার চেষ্টা করল। ও পেন্ডিং শুরু করল, যা ও স্কুলের পর থেকে করেনি। ও পুরনো বন্ধুদের আবার কল করতে শুরু করল। এমনকি একদিন কেকও বানালো। মাঝখানটা দেবে গেল তো ও হাসল। কিন্তু যখনও ভাবত আমি দেখছি না, ওর হাত কাঁপত। গাড়ির লক খোলার সময়, রাতে পর্দা টানার সময়। ও ওকে অনুভব করছিল। আমি ওকে এভাবে বাঁচতে দিতে পারতাম না, আর নয়। গ্রেগ রোজ সকালে আপডেট দিত। ডিএর অফিস দেখছে, রেস্ট্রেনিং অর্ডার অস্থায়ী, আইনি শব্দ যা ব্রায়ানের মতো লোকের সামনে বেকার ছিল। এটা যথেষ্ট নয়, আমি বললাম। আমি জানি, গ্রেগ বলল, কিন্তু তোমাকে প্রক্রিয়াকে। আমি ওকে থামিয়ে বললাম, প্রক্রিয়া ওর অস্ত্র, আমাদের এটা আমাদের নিজের মতো করে শেষ করতে হবে। কিছুক্ষণ নিস্তব্ধতা থাকল, তারপর গ্রেগের নিচু গলা শোনা গেল, কি ভাবছ? আমার কাছে তখন কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু আমার কাছে ওর চেয়েও শক্তিশালী কিছু ছিল, সাহস। 2 দিন পর অলিভিয়া আরও একটা নোট পেল। এবার মেলবক্সে নয়, ওর ব্যাগের ভেতর নোট বইয়ের মাঝে। তুমি কোনোদিন জানতেই পারবে না আমি কখন কাছে আছি, আমার জন্য হাসো। ও কাঁপতে কাঁপতে সোফায় পড়ে গেল। মা, কিভাবে? আমার ব্যাগ তো সারাদিন আমার সাথেই ছিল। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ও যদি না দেখিয়ে এত কাছে পৌঁছতে পারে, তবে ডিএর জন্য অপেক্ষা করা আত্মহত্যার শামিল। সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমরা আর শিকার হয়ে থাকব না। পরিকল্পনা জটিল ছিল না, দরকারও ছিল না। ব্রায়ান সবসময় ভাবত যে ও ঘরের সবচেয়ে বুদ্ধিমান লোক। আমাকে শুধু ওকে সেটা প্রমাণ করার সুযোগ দিতে হলো। আমি একটা বর্নার ফোন থেকে মেসেজ পাঠালাম, তুমি চাইলে কাল সব শেষ করছি, সেই হোটেল, একা। জবাব কয়েক মিনিটের মধ্যে এলো, অবশেষে, আমার সময় নষ্ট করো না। গ্রেগ সাথে আসতে চেয়েছিল। তোমার একা যাওয়ার ঝুঁকি নেওয়া উচিত নয়। আমি চাই ও নিশ্চিন্ত থাকুক, আমি বললাম। ও যদি তোমাকে দেখে তবে চুপ হয়ে যাবে। ওর মনে হওয়া উচিত শুধু আমিই আছি। গ্রেগ ইতস্তত করে একটা ছোট ডিভাইস আমার সামনে রাখল। কলারে লাগানো যাবে, একটা বোতাম, অডিও আর ভিডিও। যদিও পা ফসকায় তবে প্রমাণ পাকা হবে। অলিভিয়া কাঁদতে কাঁদতে মানা করল, মা যেও না, ও যদি কিছু করে। আমি ওর মুখ দুহাতে ধরলাম, লক্ষ্মী সোনা, কথা দিচ্ছি, কাল সব শেষ হয়ে যাবে। আমি ওকে পুরো সত্যিটা বলিনি যে আমি শুধু প্রমাণ নিতে যাচ্ছি না, আমি যাচ্ছি খেলা চিরতরে শেষ করতে। হোটেল বার আগের মতোই ছিল, ঝাপসা আলো, লাল কার্পেটে পায়ের শব্দ চাপা পড়ে যাচ্ছিল। ও আগে থেকেই ওখানে ছিল, পেছনের দিকে হেলান দিয়ে বসেছিল, যেন জায়গাটা ওরই। ক্লিয়ার, ও মসৃণ গলায় বলল, অবশেষে তুমি বুদ্ধিমান হয়েছ। আমি ওর সামনে বসে পড়লাম, হাত স্থির কিন্তু মনে ঝড়। আজ রাতে সব শেষ, একমত? ওর হাসি সাপের মতো চওড়া হলো। তো চলো টাকার কথা বলি। না, আমি বললাম, চলো কথা বলি যে তুমি আসলে কি চাও। ওর চোখের পলক এক মুহূর্তের জন্য থামল, তারপর সামনে ঝুঁকে বলল, তুমি ভাবছ তুমি আমাকে চেনো? না, এটা টাকার ব্যাপার নয়। টাকা তো জ্বালানি, আমার চাই নিয়ন্ত্রণ। আর তুমি আমাকে সেটা দিয়েছ যেদিন তুমি লুকোনোর চেষ্টা করেছ। তুমি নকল কন্ট্রাক্ট বানিয়েছ, আমার মেয়ের পিছু নিয়েছ, আমি ওকে পথ দেখালাম। ও
ও হাসল। আমার ছাড়া ও কিছু নয়, আর ও ছাড়া তুমি শুধু এক তিক্ত বিধবা যার কাছে অলস টাকা পড়ে আছে। আমি তোমাদের দুজনকে মানে দিয়েছি। শব্দগুলো বিঁধল, কিন্তু আমি শান্ত রইলাম। তবে তুমি এখানে হোটেল বারে কেন বসে আছো? আমার কাছে ভিক্ষা চাইছো? ওর মুখ শক্ত হয়ে গেল। কারণ আমি ভিক্ষা চাই না, আমি কেড়ে নিই। ও এখন খুব স্বস্তিতে খুব বেশি খোলাখুলি কথা বলছিল। তুমি জানো সবচেয়ে মজার কথা কি? ও বলল, আমার কাছে আগে থেকেই অনেক কিছু আছে। অ্যাক্সেস পয়েন্ট, পাসওয়ার্ড, ড্রেস, ঘোস্ট অ্যাকাউন্টস। তোমার ট্রাস্ট অতটা ব্লাইন্ড নয় যতটা তুমি ভাবছ। যখন আমি চাইব টাকা উধাও হয়ে যাবে, আর তুমি পিছু নেবে না, কারণ আমি ওকে সাথে নিয়ে যাব। আমার দম আটকে গেল। যদি তুমি ওকে স্পর্শও করো? তবে কি? ওর হাসি চওড়া হলো। তুমি গ্রেগকে ডাকবে? পুলিশকে? রিপোর্টারদের? হ্যাঁ, আমি এখন তোমার গল্পের মালিক। ভূতকে মারা যায় না, ক্লিয়ার? আর যখন সব শেষ হবে, আমি ভূত হয়ে যাব। আমি আমার কলারে বোতাম চাপলাম। হালকা ক্লিক। ওর গলা, ওর শব্দ সব বন্দী হয়ে গেল। কিন্তু তবুও মনে হলো এটা যথেষ্ট নয়। আমি ধীরে ধীরে দাঁড়ালাম, ওর কাছে ঝুঁকে বললাম, তুমি ঠিক বলেছ, ভূতকে মারা যায় না, কিন্তু পরজীবী তাদের শরীর থেকে কেটে বের করা যায়। ওর হাসি হালকা কেঁপে উঠল, আর আমি বাইরে চলে এলাম। রাস্তা পার হয়ে গ্রেগ অপেক্ষা করছিল। আমার মুখ দেখে ও কিচ্ছু বলল না, শুধু আমাকে গাড়িতে বসালো। সব পাওয়া গেছে? ও জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ফিসফিস করে বললাম, প্রতিটা শব্দ। পরের দিন সকালে গ্রেগ রেকর্ডিং সরাসরি এর হাতে তুলে দিল। দুপুর হতে না হতেই ব্রায়ান হেস্টিংসের ওপর আনুষ্ঠানিকভাবে ব্ল্যাকমেল, জালিয়াতি এবং হয়রানির তদন্ত শুরু হয়ে গেল। কিন্তু আমি জানতাম উদযাপন করা বোকামি হবে, কারণ শিকারীরা কাগজ দেখে থামে না, ওরা চোট পেলে আরও জোরে আঘাত করে। সেদিন রাতে যখন আমরা কিচেন টেবিলে বসেছিলাম, অলিভিয়ার ফোন বেজে উঠল। এবার শুধু 4টে শব্দ ছিল, নিজের সামনের দরজা দেখো। আমরা দুজনেই জমে গেলাম। আমি ফোন তুলে গ্রেগকে কল করলাম, কিন্তু অলিভিয়া আগেই দাঁড়িয়ে গিয়েছিল। মা, এখানেই থাকো, আমি কড়া গলায় বললাম। বারান্দার লাইট জ্বলল যখন আমি দরজা খুললাম। বাইরে কেউ ছিল না, শুধু ম্যাটের উপর রাখা একটা ছোট বক্স। আমি তুলে নিলাম। ভেতরে একটা ছবি ছিল, অলিভিয়া আর ব্রায়ানের বিয়ের ছবি। ফ্রেমের কাঁচটা ঠিক ব্রায়ানের মুখের উপর ভাঙা ছিল। অলিভিয়ার অংশটা একদম পরিষ্কার, নিচে লেখা ছিল আপাতত। আমি ধীরে ধীরে দরজা বন্ধ করলাম, দুবার লক করলাম। এর মানে কি, মা? অলিভিয়া ভয়ে জিজ্ঞেস করল। আমি নিচু স্বরে বললাম, এর মানে ও শেষ হয়ে গেছে, কিন্তু ও চায় আমরা যেন ভাবতে থাকি যে হয়তো শেষ হয়নি। ওর চোখে জল ভরে এলো। মা, আমি এভাবে বাঁচতে পারবো না। আমি ওকে নিজের বুকে জড়িয়ে নিলাম, ঠিক যেমনটা ও জন্মানোর দিন করেছিলাম। তোমাকে আর এভাবে বাঁচতে হবে না, আর কোনো দিন নয়। কারণ ব্রায়ান ভূতের মতো ছায়ায় ঘুরে বেড়ালেও ওর ক্ষমতা এখন ভেঙে গিয়েছিল, ওর অপরাধ নথিভুক্ত হয়ে গিয়েছিল, ওর মুখোশ খুলে গিয়েছিল। আইনের সময় লাগবে, ছায়া আরও কিছুক্ষণ লম্বা থাকবে, কিন্তু ঝড় বয়ে গিয়েছিল। আর যখন আমি আমার মেয়েকে ধরলাম, আমি অনুভব করলাম গল্পটা এখন আর ওর সম্পর্কে, ব্রায়ানের সম্পর্কে ছিল না, এটা আমাদের সম্পর্কে ছিল। দুজন মহিলা যারা বেঁচে গেছে, আর ও যা কিছুই ফেলে যাক না কেন, আমরা আবার সবকিছু গড়ে তুলব একসাথে।